সেই রাতে যখন আমি তালিমপুরের মাটিতে পা রাখলাম, আমি ভাবতেও পারিনি যে এই সফর আমার জন্য মৃত্যুর চেয়েও ভয়ানক হতে চলেছে। আমি শহর থেকে গ্রামের বাড়ি তালিমপুরে ফিরছিলাম অনেক বছর বাদে। তালিমপুরে আমাদের গ্রামের বাড়িটা খালিই পড়ে রয়েছে। মূলত সেই বাড়িটা বিক্রির জন্যই আমার তালিমপুরে আসা। অফিসে কাজের চাপ মিটিয়ে আরো টুকিটাকি কাজকর্ম সারতে সারতে দেরি হয়ে গিয়েছিল বেরোতে। তালিমপুরে পৌঁছাতে তাই বেশ রাত হয়ে গেল। আমার বাড়ি সুবর্ণরেখা নদীর ওই পারে। নদী পার হয়ে ওই পারে যেতে হবে, কিন্তু ঘাটে এসে দেখলাম ঘাটে কোনো নৌকা নেই। সে কি, রাত সবে 7টা বাজে, এরই মধ্যে ঘাট খালি হয়ে গেল। সত্যি এই গ্রামের আর উন্নতি হলো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব তাই ভাবছি। ব্রিজ পেরিয়েও যাওয়া যায়, কিন্তু সেই ব্রিজ তো এখান থেকে অনেকটা দূরে, সেই বড় শহরের দিকে। দূরত্ব অনেক, কিন্তু কি আর করা যাবে, নৌকা না পেলে সেই ব্রিজ পেরিয়েই যেতে হবে। বাবু, কি ওই পারে যাবেন? হ্যাঁ, যাব বলেই তো দাঁড়িয়ে আছি। তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি তো রাতের বেলা নৌকা চালাই না বাবু। সন্ধে নামার আগে পর্যন্ত এই ঘাটে নৌকা চলে, তারপরে আর চলে না। তাহলে তুমি এখন নৌকা নিয়ে এখানে কি করছো? রাতের বেলায় আমি নদীতে মাছ ধরি বাবু। আপনারে দেখলাম, ভাবলাম আপনি হয়তো নদীর ওই পারে যাবেন, তা দেখে এগিয়ে আসলাম। উঠে আসেন বাবু, আমি আপনারে নিয়ে যাচ্ছি। আমি লোকটার নৌকায় উঠে পড়লাম। কিছুক্ষণ নিঃশব্দে চলল নৌকাটা। কেবল জলের সলাৎ সলাৎ শব্দ আর পাশের জঙ্গল থেকে ভেসে আসা ঝিঝি পোকার ডাক। মাঝে মাঝে ডেকে উঠছে নাম না জানা কি এক রাত পাখি। এছাড়া মনুষ্য জগতের কোনো শব্দ নেই। বড় বেশি শান্ত চারিদিক। তা বাবু, যাবেন কোথায়? আমি যাব তালিমপুর। কি হলো, অমন অবাক হয়ে কি দেখছো? বাবু, আপনি এখন এত রাতে তালিমপুরে যাবেন? হ্যাঁ, যাব। কেন? না, মানে তালিমপুর গ্রামে তো এখন আর কেউ কেউ থাকে না। প্রায় সব লোকজনই তো যে যার মতন জমি বাড়ি বেঁচে শহরে চলে গেছে। আর রাতের বেলা তো কেউ যায় না, তাই জিজ্ঞাসা করছি আর কি। কেন রাতের বেলা কেউ যায় না কেন? গ্রামটাই ভয় আছে বাবু। অশরীরী আত্মাদের দখলে ওই তালিমপুর গ্রাম। সেই জন্যই তো এখন রাতের বেলায় এই ঘাটেও নৌকা পারাপার হয় না। আমি কিছু বললাম না। সত্যি কুসংস্কার থেকে গ্রামগুলো এখনো মুক্ত হতে পারেনি দেখছি। নৌকা থেকে নেমে গ্রামের পথে পা দেওয়া মাত্রই আমি অনুভব করলাম এখানে কিছু একটা অস্বাভাবিক ব্যাপার রয়েছে। হাওয়া বইছে না, অথচ নৌকায় যতক্ষণ ছিলাম দিব্যি ফুরফুরে হাওয়া ছিল। হঠাৎ আমার মনে হলো আমার পেছনে কে যেন হাঁটছে। দাঁড়িয়ে পড়লাম। পেছন ঘুরে দেখলাম কেউ নেই। কে 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 ওখানে কে?
ভয়ে আমার সারাটা শরীর কেঁপে উঠল। নিজের মনকে বোঝালাম এটা আমার মনেরই ভুল হবে হয়তো। অবশেষে এসে দাঁড়ালাম আমার বাড়ির সামনে। বাড়িটা অনেক বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। শ্যাওলা, আগাছা আর ধুলো ময়লা জমে আছে তার দেওয়ালে। এই বাড়িতেই কেটেছে আমার শৈশব। বাড়িটা বেচে দিতে হবে ভেবে এইবার যেন বুকের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠল। তুই কখন আসলি বাবা? আমি পেছন ঘুরে দেখলাম কামাল কাকা কখন যেন পেছনে এসে দাঁড়িয়েছে। কিন্তু কামাল কাকার একই চেহারা, চোখের নিচে মোটা কালি পড়েছে, সারাটা চোখে মুখে ছড়িয়ে আছে ভয় আর আতঙ্কের ছায়া। এ কি কাকা, তুমি এখনো এখানে আছো? আমি তো ভেবেছিলাম তুমিও বুঝি সবার মতন চলে গেছো গ্রাম ছেড়ে। না বাবা, আমি আর কোথায় যাব এই গ্রাম ছেড়ে? আমার তো তিন কুলে কেউ নেই। ওপরে যাওয়ার বয়স হয়ে এসেছে প্রায়। আমি আর কিসের ভয়ে এই গ্রাম ছেড়ে পালাবো? তুই এত বছর পরে কি কারণে এলি বাবা? তাও এলি তো এলি, এই রাতের বেলায় এলি। হ্যাঁ কাকা, বেশি দেরি হয়ে গেল একটু। আমি তো জানতাম না যে এই গ্রামের অবস্থা এখন এরকম। আমি এসেছিলাম আমাদের এই গ্রামের বাড়িটা বিক্রি করার জন্য। আচ্ছা বেশ, তার রাতে কোথায় থাকবি নি বাবা? এখানেই থাকবো কাকা, তাছাড়া আর যাবো কোথায়? সে কি, এই বাড়ি কি আর থাকবার উপযোগী আছে? কত বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। তুই বরং আজ রাতটা আমার বাড়ি থাক। না না কাকা, আমি ঠিক। দেখলাম কালো অন্ধকারের ভিতরে একটা কালো শরীর নিথর হয়ে দাঁড়িয়ে আছে। তার সারাটা শরীর কুচকুচে কালো, শুধু চোখ দুটো আগুনের মতো জ্বলছে। আর সেই চোখ যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কামাল কাকা বোধহয় ব্যাপারটা বুঝতে পেরেছে। সেও পিছন ঘুরে দাঁড়ালো। ওই দেখ বাবা, ও আজ আবার রাতে বেরিয়েছে। ও কাউরে ছাড়বে না রে, গোটা গ্রাম ওজার করে দেবে। তুই চলে যা, এখানে থাকিস না বাবা, থাকলেও তোরে শেষ করে দেবে। তুই চলে যা, আজকেই চলে যা, চলে যা, চলে যা।